লক্ষ্মীনারায়ণ ঠাকুরের নামে উৎসর্গীকৃত বলে এই অঞ্চলের নাম খিজিরপুর বদলিয়ে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই সেই মন্দির যে মন্দিরের নামে নারায়ণগঞ্জ নামকরণ করা হয়। লক্ষ্মী নারায়ণ ঠাকুরের নামে উৎসর্গীকৃত বলে এই অঞ্চলের নাম খিজিরপুর বদলিয়ে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই অঞ্চলের নামকরণ করা হয় নারায়ণগঞ্জ। বাংলা 1173 সালে ভিখনলাল ঠাকুর ওরফে লক্ষ্মী নারায়ণ ঠাকুর কোম্পানির কাছ থেকে দলিলের মাধ্যমে এই অঞ্চলের ভোগস্বত্ব লাভ করেন। নরসিংদীর টোকবর্গী থেকে মুন্সিগঞ্জের মোহনা পর্যন্ত দীর্ঘ 65 মাইল শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জের ওপর প্রবাহিত। নারায়ণগঞ্জ নদীবন্দর একটি বিখ্যাত নদীবন্দর। 683.14 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলাটি ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা। রাজধানী ঢাকার সাথে এই জেলার সীমানা রয়েছে। আপনারা দেখছেন যে এই মন্দিরের ক্যাম্পাসে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম আছে, তার পাশে আছে শিব মন্দির। আমরা এখানে একটি একটি করে মন্দির দর্শন করব। তার শিব মন্দিরের পাশে আছে রাম সীতা মন্দির। এখানে সবগুলো মন্দির এত সুন্দর করে সাজানো আছে। তারপরে আবার কাজও হচ্ছে বিভিন্ন উৎসব পার্বণে। এখানে প্রতিদিনই যখন সন্ধ্যারতির পরে কীর্তন লেগেই থাকে। তো স্থানীয়দের বক্তব্য সন্ধ্যারতির সময় এটা একেবারে বৃন্দাবনের পরিবেশ হয়ে যায়। বৃন্দাবনের মতো এখানে একটা ফিল চলে আসে সবারই। তো আমরা শিব মন্দিরটি দর্শন করে তার পেছনে একটি রাম সীতা মন্দির দেখতে যাচ্ছি। এই রাম সীতা মন্দিরটিও অনেক প্রাচীন, তবে যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি এখনো বেঁচে আছেন। আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো, তবে তার এখন একটু কানে শুনতে অসুবিধা হয়, সেটা আপনারা একটু বুঝে নেবেন। রাম সীতা মন্দির ঢুকতেই ডান পাশে ভগবান শিবের মন্দির আছে। এই যে নন্দী মহারাজ আছেন, নন্দী মহারাজকে দেখলেই বোঝা যায় যে সেখানে অবশ্যই শিব ঠাকুর অবস্থিত আছেন। আমরা এই মন্দিরে বিকেল 4টের দিকে এসেছি, তো তখনও মন্দিরটি খোলেনি। আমরা ভেতরে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম যে খুলবে কিনা, তখন ওনারা এসে মন্দিরের দরজা দর্শনের জন্য, ভগবান দর্শনের জন্য খুলে দেন। আমরা পরে ভেতরে প্রবেশ করে ভগবান দর্শন করি, এবং ভগবান দর্শন করার পরে যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং এই নারায়ণগঞ্জের নামকরণ সম্পর্কে ভালো বলতে পারেন, তার সঙ্গে গিয়ে আমরা কথা বলি এবং তার কাছ থেকে এখানকার মন্দিরের ইতিহাসগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি, বা এই স্থানের নামকরণ সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। কারণ একটি জায়গা দর্শন করতে আসলে শুধু স্থাপত্য দেখলে তো হয় না, তার ইতিহাস সম্পর্ক কিছুটা জানতে হয়। এই যে দেখুন ভগবান শ্রীরামের কত সুন্দর মন্দির। কত সালে প্রতিষ্ঠা করা হয়েছে? এই মন্দির 1925 চলছে না? হ্যাঁ, 1917 চলছে। 17 সালে? 17 থেকে একটু 15 কে প্রতিষ্ঠা করছিল মন্দিরের? মহারাজ নাম? এই মন্দিরের প্রতিষ্ঠিতই ওনার এখনো আছে, শ্যামল মহন্ত মহারাজ। বাবা আসো। আমরা এখন শ্যামল মহন্ত মহারাজের কাছে যাব। তবে উনি একটু কানে কম শোনেন, যার জন্য ওনাকে আমাদের যেটা জিজ্ঞাস্য, যেটা জানতে চাচ্ছি সেটা বোঝাতে একটু সময় লাগে।
এই যে মন্দিরটা আমরা আর কি গুগলে যেটু পড়ছি, হ্যাঁ? গুগলে পড়লাম যে নারায়ণগঞ্জের নামকরণ করা হয়েছে নাকি এখানে যে নারায়ণ মন্দিরের নামে। আপনি বলেন। এরা কইতাছে যে এই মন্দিরে নারায়ণগঞ্জে মন্দিরটা এরা দর্শন করতে আইছে। হ্যাঁ? এই রামের মন্দির দর্শন করতে আইছে। আচ্ছা এরা এই- পাইলু। হ্যাঁ মানে নারায়ণগঞ্জের যে নামকরণ করা হয় ওই যে নারায়ণ মন্দিরটার নামই কিনা হ্যাঁ, সেটা আর কি জানতে চাই। নারায়ণ মন্দির আমার মন্দির কেন, আর মন্দির আছে না? ওইটা একটু করো। একটু জিজ্ঞাসা করেন যে না এই মন্দিরটার নামই কি নারায়ণগঞ্জ নামকরণ করা হয়েছে। দেবক লক্ষ্মী নারায়ণের মন্দির। হ্যাঁ ওইটা হচ্ছে সামনে ওইটা, হ্যাঁ ওইটা এটা- ওইটা এটা ওইটা। পুরো। ওটার নামে লক্ষ্মীনারায়ণ। ওইটা না? ওটার নামে ওটা হলো লক্ষ্মীনারায়ণ। শোনো মা, প্রত্যেকটা এই নারায়ণগঞ্জের নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণের দিয়া। ওই যে আমি আমরা বললাম হ্যাঁ এইটাই জিজ্ঞাসা করছি। আমার কথাটা একটু শোনো, এই লক্ষ্মীনারায়ণের নাম হচ্ছে নামের উপরে নারায়ণগঞ্জের শহর। দেবক লক্ষ্মী আগে নারায়ণ নারায়ণগঞ্জের শহর ছিল না, হ্যাঁ আগে ছিল বন্দর, হ্যাঁ আমাদের এখানে তো নাম হচ্ছে। হ্যাঁ মদনগঞ্জ। এরপরে এই নারায়ণগঞ্জে লক্ষ্মীনারায়ণ দিয়ে নাম হচ্ছে। হ্যাঁ ওই যে আমরা ঢুকতেই যেটা ওই দেখলাম। লক্ষ্মীনারায়ণ এই মাঝখানে আবার উৎপাদ করছে, এরপরে রামসীতা। আবার এই দিঘির এই কোনায় আছে মন্দিরটাই, দিঘির কোনায়। হ্যাঁ হ্যাঁ আর এইখানে করছে ইস্কন। এটা একটা এইটাই জানতে চাই। হ্যাঁ। এটা এখন একটা নারায়ণ মানে ঐতিহ্য মন্দির। বৃন্দাবনের মতন। হ্যাঁ 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 8টার পরে, সন্ধ্যা 8টার পরে আরতি করতে গেলে হয়, এই কালে মনে হয় যেন তুমি বৃন্দাবনে। ইন্ডিয়ায় আছো। মহারাজের সঙ্গে কথা শেষ করে আমরা আবার শিব মন্দিরের সামনে দিয়ে আমরা নারায়ণ মন্দিরে যাচ্ছি। এখানে নতুন করে আবার যে বড় মন্দিরটি আহ, করা হচ্ছে, আমরা আগে সামনে মন্দির একটি দেখেছি, ভেতরে মূল মন্দির সেটিকে আবার নতুন করে করা হচ্ছে, সেটি আমরা দেখতে যাচ্ছি। এখানে অনেক ভক্তবৃন্দ সবসময় যাওয়া আসা করেন, তাদের মনের বাসনা ভগবানের কাছে নিবেদন করেন। তো ভগবান ওনাদের মনোকামনা অবশ্যই পূরণ করেন না, তো এত মানুষের যাওয়া আসা তো আর থাকে না। আর ভক্তরা ভগবানের কাছেই তো তাদের মনের কথা বলবেন, আর কোথায় বলবেন। দেখুন এই সেই নারায়ণ মন্দির, লক্ষ্মী নারায়ণ মন্দির, যে মন্দিরটির নামে এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল। অসাধারণ সুন্দর এই মন্দিরটি, অনেক সুন্দর কারুকার্য এখানে ভারত থেকে কারিগর এনে তারপরে করা হয়েছে। সেই মন্দিরটা যেটা নামে যে নারায়ণগঞ্জ নামকরণ করা হয়েছে, এটা সেই মন্দিরটাই। এটি হলো নারায়ণগঞ্জের ঐতিহ্য মন্দির। আমার নাম হলো লক্ষ্মীনারায়ণ জিউ বিগ্রহ মন্দির। 1173 বাংলায় এই লক্ষ্মীনারায়ণ মন্দির প্রতিষ্ঠিত। তারপরে থেকে এটা নারায়ণগঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ। ওনার নামে হলো নারায়ণগঞ্জ। এটা নারায়ণগঞ্জ মূলত লক্ষ্মীনারায়ণ মন্দির। এই বিগ্রহ কোথা থেকে আনছে? বিগ্রহ আমরা ইন্ডিয়া থেকে এনেছি। আপনারা বর্তমান পূজারী মহারাজের কাছ থেকে শুনতে পেলেন যে ওনাদের এই মন্দিরটি নামেই নামকরণ করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা, আর এই বিগ্রহটি আনা হয়েছে ভারত থেকে। অতি প্রাচীন এই মন্দির, উনিও দিন তারিখ সাল সম্পর্কে সব বললেন। আমরা মন্দির দর্শন করে পূজারী মহারাজের সঙ্গে কথা বলে মন্দিরটি প্রদক্ষিণ করতে লাগলাম, কিন্তু ততক্ষণে আমাদেরকে ভোগ প্রসাদ দেওয়ার জন্য ব্যবস্থা হয়ে গেছিল, যেটি আমরা জানতাম না। ওনারা এত অনুরোধ করলেন, এত আন্তরিকভাবে অনুরোধ করলেন যে সে আর উপেক্ষা করতে পারলাম না। একবার লোকনাথ বাবার মন্দিরে প্রসাদ নিয়ে আসার পরও আমরা আবার এখান থেকে বিকেল 4টা 4:30 বাজে তাও প্রসাদ দিতে হলো, কারণ এত ভালোবাসা পূর্ণ আহ্বান, সেগুলো উপেক্ষা করা উচিত না। ভগবান তো আর শুধু একটি প্রতিমার মধ্যে বসবাস করেন না, ভগবান তার ভক্তের মধ্যে বসবাস করেন। ভগবানের ভক্তরা যখন এতভাবে বারবার বলছিলেন যে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য, তখন আমরা বসেই পড়লাম প্রসাদ নিতে, এবং সত্যি বলতে গিয়ে প্রসাদটি অমৃত সমান মনে হয়েছিল। এত সুস্বাদু ছিল সেই প্রসাদ, ভাষায় বর্ণনা করার মতো না। আমি অর্কর বাবা খুব তৃপ্তি করে আমরা প্রসাদ নিয়েছি।
এই জায়গাটিতে আমরা প্রসাদ নিই, আর এই যে ভক্তবৃন্দ আছেন ওনারাই আমাদেরকে খুব জোর জবরদস্তি করে প্রসাদ নেওয়ার জন্য অনুরোধ করছিলেন। মনেই হচ্ছিল না যে ওনারা অনাত্মীয় কেউ, ঘরের মানুষের মতোই এত আদর ভালোবাসা। সত্যি এই দাদা আমাদেরকে জল প্রসাদ সব বেড়ে দিচ্ছিলেন, পরিবেশন করছিলেন। এই মন্দির থেকে বের হয়ে মন্দিরের একদম লাগোয়া রাধা গোবিন্দ মন্দিরে আমরা এসেছি। আসলে এটি ইস্কন মন্দির। ভেতরে জগন্নাথ, ভগবান জগন্নাথের বিগ্রহ আছে। আমরা সেটি দর্শনের জন্য ভেতরে যাই এবং অসাধারণ সুন্দর ভেতরের পরিবেশ। এখানে কাজ চলছে, এখানে মন্দিরের যে নতুন ভবন প্রতিষ্ঠার কাজ চলছে। এই যে দেখুন এখানে জগন্নাথ, ভগবান জগন্নাথের বিগ্রহ রয়েছে। খুবই সুন্দর, দেখে মনটা ভরে যায়, মনটা ভালো হয়ে যায়। এত সুন্দর ভগবানের বিগ্রহ, অল্প খুশিতে মনে হয় যেন সবকটা দাঁত বেরিয়ে আসছে। তো সেই মন্দির থেকে আমরা বেরোবার পথে আমরা গাড়িতে ওঠার আগে গৌরনিতাই মন্দির একটি আছে, সেটি অনেক সুপ্রাচীন মন্দির, আমরা সেটিও দর্শন করলাম। গৌরনিতাই মন্দিরটি দর্শন করে তার পাশেই একটি শীতলা মায়ের মন্দির আছে, আমরা সেটিও দর্শন করলাম। সেটি দর্শন করে আমরা চাষাড়ার মোড়ে রামকৃষ্ণ মিশনে যাই। এই যে এটি হচ্ছে শীতলা মায়ের মন্দির। এখান থেকে আমরা গাড়ি করে চাষাড়ার মোড়েই রামকৃষ্ণ মিশন আছে, সেটি আমরা দর্শন করতে যাই। এই যে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের গেট, আমরা এখান দিয়ে প্রবেশ করলাম। গাড়িও ভেতরে নেওয়া যায়, আমরা ভেতরে গাড়ি নিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছি। এই মন্দিরটি 1909 সালে প্রতিষ্ঠা করা হয়। এই যে বাম পাশে দেখছেন এটি সাধু নিবাস, এখানে সামনে যে ডান পাশে এটি নতুন মন্দিরের কাজ হচ্ছে। মোটামুটি রামকৃষ্ণ মিশনের সবগুলো মন্দিরে বেলুর মঠের একটা ছোঁয়া থাকে, এখানেও সেই একই ব্যাপার হচ্ছে। রং করা হয়েছে, এখনো উদ্বোধন হয়নি, কিছু ভেতরে সব কাজই সুসম্পন্ন হয়েছে। খুব সুন্দর পরিবেশ এবং এখানকার যিনি মহারাজ আছেন উনিও খুবই আন্তরিক, আমাদের সাথে খুব দীর্ঘ সময় গল্প করলেন, কিন্তু মহারাজের সাথে গল্পে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে আর ওনার ছবি তোলার কথা মনে ছিল না, তাই আপনাদেরকে মহারাজের ছবি দেখাতে পারিনি। তবে মহারাজ খুবই আন্তরিক, আপনারা আসবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। নারায়ণগঞ্জে কেউ থাকলে তারাও জানাবেন যে আপনাদের এলাকার সবকিছু ঠিকঠাক মতো আমি তুলে ধরতে